আমি সুবর্ণা ভালোবাসার শহরে ভালোবাসার টানে ভালোবাসার গল্প নিয়ে আবারও এসে পড়লাম। চলুন গল্পের এই পর্বে ঘুরে আসি একটু। ভোর 5টা বাজে। তন্ময়ের আজ অফিস নেই। সে উজু করে ফজরের নামাজ আদায় করে নিল। হুজুরের সাথে এসব বিষয়ে আলোচনার পর সে নিয়মিত কোরআন ও নামাজ পড়া শিখত। আর ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকেই সে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ এবং সপ্তাহে একবার কোরআন পাঠ করে। নামাজ শেষে সে ভাবল একবার হুজুরের সাথে দেখা করে আসা যাক। সপ্তাহ তো হলো হুজুরের সাথে দেখা নেই। কাজের চাপে আর সব কিছু মিলিয়ে সময় হয়ে ওঠেনি। সে দ্রুত ব্রেকফাস্ট তৈরি করে টেবিলে রেখে নেহালকে বলে বেরিয়ে পড়ল। সে যখন মসজিদের গলিতে ঢুকবে এমন সময় 10 থেকে 15 জন লোক তার পথ আটকে ধরল। লোকগুলো তাকে ঘিরে গোল হয়ে দাঁড়ালো। তন্ময় কিছু বলছে না, চুপচাপ দাঁড়িয়ে লোকগুলোর কাজকর্ম বোঝার চেষ্টা করছে। এর মধ্যেই একজন খাটো করে লোক তন্ময়ের সামনে এসে তার মুখ থেকে সিগারেট বের করে তার মুখের উপর ধোঁয়া ছাড়ে। তন্ময় এতেও কিছু বলে না, চুপচাপ সহ্য করে যায়। লোকটা কিছু বলবে তার আগেই তন্ময় তার সামনে বের হওয়া ধোঁয়াগুলো হাত দিয়ে সরাতে সরাতে লোকটার উদ্দেশ্যে বলে, সমস্যা কি আপনাদের? হ্যাঁ, এভাবে অসভ্যের মতো পথ আটকে খেচরদের মতো ব্যবহার করছেন কেন? খাটো মতো লোকটার মুখ অপমানে থমথমে হয়ে যায়। তার এই দীর্ঘ জীবনে কেউ তাকে খেচর সম্বোধন করেনি। লোকটা নিজের অপমান এড়াতে তার বিশ্রী দাঁতগুলো বের করে হাসতে থাকে। তন্ময়ের মনে হয় পেটের ভেতর সব গুলিয়ে উঠেছে। লোকটার হাসি সত্যিই বিশ্রী। লোকটা তার 32 পাটির দাঁত বের করে উত্তর দেয়, সমস্যা তো আছে একটা, তাও আবার বিরাট সমস্যা। এই জন্যই তো তোর কাছে আসা। এরপরে লোকটা তন্ময়ের একটু কাছে এসে দাঁড়ায়। তুই নাকি আমাগো হিন্দু ধর্ম সারবার চাস? কথাটা কি হইতো? আপনার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। তার মানে কথাটা হইতো? হ্যাঁ, এই তোর কলিজা কত বড় রে! তুই আমাগো ধর্মের অপমান করবার চাস? আমাগো ব্রাহ্মণ সমাজের অপমান করস? তোর সাহস তো কম না। তন্ময় লোকটার দিকে এক পা এগিয়ে এসে নিজের মুখটা তার সামনে বরাবর নিয়ে বলে, আমার সাহসটা বরাবরই একটু বেশি, জানেন তো। আর আমার যা ইচ্ছে হয় আমি তাই করি, আর ভবিষ্যতেও করব। পারলে আটকে দেখাস। লোকটা এবার খেকিয়ে ওঠে, আশেপাশের লোকগুলোর উদ্দেশ্যে করে বলে, ওই রনন, এই খোকন, এই কেস্তব, তোরা খাড়ায় কি দেখছোস? তোগো সামনে তোদের বসের অপমান করতেছে, আমাগো জাতরে হেলা হেলা করতেছে, কিছু না কইরা দাঁড়াইয়া আসস কেন? হ্যাঁ, মার হালারে! বলেই লোকটা তন্ময়কে ঘুষি মারতে যায়। তন্ময় লোকটার হাত পেছন দিকে মুচড়ে ধরে। লোকটা ব্যথায় কুকিয়ে ওঠে। এবার অন্য লোকগুলো একসাথে তন্ময়ের উপর হামলা করে। তন্ময় একা একা সবাইকে টেকেল করে স্কিলিংয়ের সাথে ফাইট করে সবাইকে হারাতে থাকে। এরপর সে আবার ওই লোকটাকে মাটিতে ফেলে পেছন দিকে আর দুহাত ধরে জোর গলায় বলে, ওই শালার পুত, সমস্যা গেলে তোর? সেই কখন থেকে একই কথা বলে চলেছিস যে ধর্ম ছাড়বো, ধর্ম ছাড়বো। তো শুনে রক, আমি তোদের ধর্ম আরও সপ্তাহখানেক আগেই ছেড়েছি। আমি এখন সাচ্চা মুসলিম। আর তোরা কেবে আমার উপর জোর খাটাতে আসিস? সত্যি করে বলতো,
কারা তোদের পাঠিয়েছে? লোকটা ব্যথায় কোনো উত্তর দিতে পারে না। তন্ময় আবার লোকটার হাত আরও মুচড়ে ধরে চিল্লিয়ে ওঠে, বল কে তোকে পাঠিয়েছে, বল বলছি না, না হলে কিন্তু তোর এই হাত আর হাতের জায়গায় থাকবে না, বল বলছি। তন্ময় লোকটাকে নিয়ে এতই ব্যস্ত ছিল যে আশেপাশে যে আরও লোক আছে সেগুলোর দিকে তার খেয়ালই ছিল না, যার ফলস্বরূপ পেছন থেকে একটি লোক এসে তার পিঠে স্টিক দিয়ে বাড়ি বসায়। বাড়িটা পিঠের হাড়ে লাগায়, সে বাঁ পাশে উপুর হয়ে পড়ে যায়। এরপর নিচের থেকে লোকটা ওই লোকের থেকে স্টিক নিয়ে পরপর দুটা বাড়ি তন্ময়ের হাতে আর পায়ে মারে। ওই লোকটা তন্ময়ের মাথায় বাড়ি মারবে এমন সময় মসজিদের কিছু লোক রাস্তায় তাদের দেখে দৌড়ে আসে। লোকগুলো ভয়ে পালিয়ে যায়। তন্ময়ের আশেপাশে সব কিছু অন্ধকার হয়ে আসছে। হাত পায়ের কোনো রেসপন্স সে পাচ্ছে না, মনে হচ্ছে তার হাত পা নেই। সে নিভু নিভু চোখে দেখলো কতগুলো লোক তার দিকে দৌড়ে আসছে। এর মধ্যেই মসজিদের ইমাম সাহেবও আসছেন। সে চোখ খোলা রাখার চেষ্টা করলো, কিন্তু পারল না, কারণ তার জ্ঞান হারিয়ে যাচ্ছে। সে জ্ঞান হারাতে হারাতেই অস্ফুট স্বরে তার মায়াবীর নাম উচ্চারণ করে। লোকগুলো পালিয়ে যেয়ে কাকে যেন ফোন দেয়। অপর পাশের ব্যক্তির সাথে সাথেই ফোন রিসিভ করে, কি খবর ওই দিকের? বস, খেল কথম। এমন মার মারছি মনে হয় না আর ঠিক মতো দাঁড়াতে পারবে। ব্রেভো বস, আমাকে টাকাটা আধ ঘন্টার মধ্যে তোদের অ্যাকাউন্টে ঢুকে যাবে, বোনাস সহ। ধন্যবাদ বস। ঠিক আছে, এখন তোরা আপাতত কয়েকদিনের জন্য গা ঢাকা দে। আচ্ছা বস। দীনাথবাবু ফোন রাখতেই বাঁকা হাসেন। এত দিনের অপেক্ষার পর তিনি কাজটা করে সফল হয়েছেন। তন্ময়কে তিনি সরিয়ে দিয়েছেন। এখন আর কেউ তার ছেলেদের নিয়ে তুলনা করতে আসবে না। তারাই এখন সব জায়গায় সেরা থাকবে। তিনি পেরেছেন তার পথের কাঁটা উপড়ে ফেলতে, পেরেছেন তিনি। দেখতে দেখতে এসএসসি পরীক্ষা চলে এলো। আর 4 দিন বাদেই পরীক্ষা শুরু। সকাল থেকেই তানিশার মনটা কেমন আনচান আনচান করছিল, কিন্তু এই ভর সন্ধ্যায় তা যেন আরও বিকট রূপে ধারণ করলো। প্রথমে সে মনে করেছিল হয়তো পরীক্ষার জন্য তার এমন হচ্ছে, কিন্তু না, এটা অন্য কিছু। তার কেন জানি খুব কষ্ট হচ্ছে, বুকের মধ্যেটা কেমন হাঁসফাঁস করছে। সে বুঝতে পারছে না কেন তার এমন হচ্ছে। মনে হচ্ছে কারো কিছু হয়েছে। সে না কোথাও বসতে পারছে, না কিছু করতে পারছে। সব দিকে কেমন তিক্ততা বিরাজ করছে তার। বুকের ভেতরটা কেমন যেন অসহ্য বেদনায় ফেটে যাচ্ছে। সে আর না পেরে বারান্দায় যেয়ে বসে পড়ল। এরপর তন্ময়ের বাড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। না, কিছুতেই শান্তি পাচ্ছে না। সে প্রায় ঘন্টাখানেক বারান্দা কাটিয়ে রুমে আসলো। রুমে এসে দেখে 9:30 বাজে। এত দেরি হয়ে গেছে, স্যার কি এসেছে? না, আসেনি। এলো তো আম্মু এতক্ষণে ডাকতো তাকে, কিন্তু এতক্ষণে তো এসে যাওয়ার কথা ছিল। তিনি না কালকে বললেন যে আজকে সাজেশন দিবেন, আবার 2 ঘন্টা এক্সট্রাও পড়াবেন। তবে এলেন না কেন তিনি? আচ্ছা, আম্মুকে যে বলবো স্যারকে ফোন দিতে একটু। না থাক, আম্মু যদি কিছু ভাবে। তানিশা ওয়াশরুমে গিয়ে চোখ মুখে পানি দিল।
মনেরও উচাটন কমাতে সে বই নিয়ে টেবিলে বসলো। একমাত্র এখন পড়াশোনাই তাকে শান্তি দিতে পারবে, এবং হলেও তাই। সে কিছুক্ষণের মাঝে পড়াশোনায় ডুবে গেল। যতই হোক, সামনে বোর্ড পরীক্ষা, তাকে তো স্যারের যোগ্য হতে হবে। এই চিন্তা নিয়েই সে পড়া শুরু করলো। তার সাথে এই এপিসোডটা এখানেই সমাপ্তি ঘটলো। আগামী এপিসোডে কি হবে তন্ময়ের সাথে, সেটা একটু শুনবো আমরা। তো অপেক্ষা করুন, আমি নতুন পর্ব নিয়ে আসবো। যেতে যেতে কমেন্ট আর লাইক শেয়ার করবেন ভাই। আর নতুনরা যারা শুনছেন, একটু একটু আমাদের সাপোর্টে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। এই যে শুনছেন শ্রোতারা, আমি সুপর্ণা আবারও এসে পড়লাম নতুন পর্ব নিয়ে। তন্ময়ের কি হলো একটু জেনে আসি, চলুন গল্পে ফিরে যাই। এসএসসি শুরু হয়ে আজ সপ্তাহ হয়ে গেল, অথচ সেদিনের পর থেকে তন্ময়ের কোনো খবর নেই। সেদিন রাতে মিসেস রোকসানা বহুবার তন্ময়কে ফোন করেছিল, কিন্তু তার ফোন বন্ধ ছিল। ভাবলেন হয়তো কোনো সমস্যায় পড়েছে ছেলেটা, তাই তিনি তানিশাকে বলেছিলেন কালকে পর্যন্ত যেন সে অপেক্ষা করে, কাল নিশ্চয়ই সে আসবে। তানিশা মায়ের কথা শুনে অপেক্ষাও করেছিল, কিন্তু দিন যায় রাত যায়, কিন্তু তন্ময় আর আসে না। ওদিন রাতটা তানিশার কাঁদতে কাঁদতে কেটে যায়। পরদিন সন্ধ্যাবেলা তানিশা যখন নিজের রুমে পড়ার টেবিলে বসে তন্ময়ের চিন্তায় মগ্ন ছিল, তখন তার মা তাকে নিচে ডাকেন। তানিশার অবচেতন মন কয়েক মুহূর্তের জন্যই হয়তো ভেবেছিল তন্ময় এসেছে, তাই সে মহা আনন্দে নিচে নেমেছিল। কিন্তু না, তন্ময়ের দেখা নেই। সে তো আসেনি, বরং একটা মেয়ে এসেছে। তানিশার মা মেয়েটিকে দেখে তানিশার উদ্দেশ্যে বললেন, ও হচ্ছে সাগরিকা, আজ থেকে ওই তোমাকে পড়াবে। তন্ময় ওকে পাঠিয়েছে, কারণ সে তোমাকে এই মাসটা পড়াতে পারবে না। তাকে হুট করে অফিসের কাজের জন্য অ্যাব্রোড যেতে হয়েছে। অবশ্য ছেলেটা নাকি খুব দুঃখ প্রকাশ করেছে এভাবে চলে যাওয়ার জন্য। আর তোমাকে বলেছে কিন্তু সাগরিকা কাছে ভালো মতো পড়তে। সে কিন্তু এসে তোমার ভালো রেজাল্ট দেখতে চায়। এরপর তিনি সাগরিকাকে উদ্দেশ্য করে বলেন, মা, মেয়েটাকে একটু ভালো মতো গাইড করো। ভীষণ ফাঁকিবাজ, কিন্তু একদমই পড়াশোনা করতে চায় না। একটু শাসনে রেখো কেমন? সাগরিকা তানিশার মায়ের কথায় মিষ্টি করে হেসে উত্তর দেয়, না না আন্টি, কোনো চিন্তা করবেন না। তন্ময় আমাকে বুঝিয়ে দিয়েছে ওকে কিভাবে পড়াতে হবে। আপনি একদম ঠিক থাকুন, আমি ওকে সামলে নেব। বাঁচালে তুমি মা। এরপর তিনি তানিশাকে উদ্দেশ্য করে বলেন, যাও তানিশা, ম্যামকে রুমে নিয়ে যাও। তানিশা শুধু মূর্তির ন্যায় মাথা নাড়িয়ে ওভাবেই ম্যামকে পড়ার রুমে নিয়ে গেল। সাগরিকা নর্মালি পড়িয়েই চলে যায়। পড়ানোর সময় অন্য কোনো কথা বলেও নি, এমনকি তানিশাও কোনো কথা বলেনি। ম্যাম চলে যেতেই তানিশা মাকে বলে ছাদে চলে যায়। ছাদে এসে সে মেঝেতে বসে পড়ে। আর আজকে নিজের উপর বড্ড আফসোস হচ্ছে, ভুল মানুষকে ভালোবাসার জন্য, ভুল মানুষের জন্য এত রাত কষ্ট পাওয়ার জন্য। তন্ময় কীভাবে পারলো এমনটা করতে? সে জানে না তানিশা এইসব বোর্ড পরীক্ষার প্রথম দিন নার্ভাসনেসের কারণে প্যানিক করে। গতবার এসএসসির সময় তো সে আগলে নিয়েছিল তাকে। সে ভয় পায় বলে কিছুদিন আগেও তো তন্ময় বলেছিল তার সাথে যাবে। তাহলে এখন কোথায় সে, কোথায় গেল? মানুষটা হঠাৎ এত স্বার্থপর হয়ে গেল কিভাবে? তার কাছে তানিশার কোনো মূল্য নেই? নিজের নতুন পাওয়া চাকরি সব, সে কি পারতো না যাওয়াটা ক্যান্সেল করতে?
পারতো না এমন কঠিন সময়ে তার পাশে থাকতে? পারতো, চাইলেই পারতো সে। কিন্তু হয়তো কারো গুরুত্বপূর্ণ মনে হয়নি। মানুষটার কাছে তো তার কেরিয়ারই এখন সবচেয়ে আগে, বাকি সব কিছু তো তুচ্ছ। বিশেষ করে সে তো মানুষটার কাছে সবচেয়ে অবহেলিত। তানিশার বুকে চিনচিন ব্যথা হচ্ছে। সে চেয়েও পারছে না নিজের অনুভূতিগুলিকে দমাতে। তার চোখ দুটো ফেটে নোনা জল গড়াতে চাচ্ছে, কিন্তু সে আর কাঁদবে না। স্বার্থপর মানুষটার জন্য সে তার চোখের জল বিসর্জন দেবে না, কিছুতেই দেবে না। কি মনে করেছে মানুষটা তাকে ছাড়া তানিশা চলতে পারবে না? পারবে, নিশ্চয়ই পারবে। বেশ, চলতে পারবো তো আমি। সে থাকুক নিজের কেরিয়ার নিয়ে, সেও দেখিয়ে দেবে সে কি করতে পারে। তানিশা নিজেকে শক্ত করে পড়ার টেবিলে পড়তে বসে। এর মধ্যে হঠাৎ তার ফোনের হোয়াটসঅ্যাপে একটা নোটিফিকেশন আসে। সে কৌতূহলবশত সেটি চেক করে। একটা আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে। এই মেসেজটা ওপেন করতেই দেখে সেখানে আগামীকালের পরীক্ষার কিছু সাজেশনের ছবি আর একটা মেসেজ যেখানে লেখা, এগুলো ভালো করে পড়লে সব কমন পড়বে। তানিশা মেসেজের রিপ্লাই লিখে, কে আপনি? হঠাৎ আমাকে সাজেশন দিচ্ছেন যে? আমি তো আপনাকে চিনি না। ওপাশ থেকে সাথে সাথেই মেসেজ আসে, ধরে নিন আপনার বহু পরিচিত হয়েও অপরিচিত শুভাকাঙ্ক্ষী। আর দয়া করে অন্য কিছু ভাববেন না, আমি আপনার ভালোই চাই। তানিশার কোনো কেন জানি না মানুষটাকে অবিশ্বাস করতে ইচ্ছে হলো না। সে সাজেশনগুলো দাগিয়ে ছোট্ট করে থ্যাঙ্কস বলে হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো। এরপর সে ফোনটা পাশে রেখে ভাবতে শুরু করলো। মানুষের জীবনটা আসলেই অদ্ভুত। হঠাৎ কেউ কোনো কিছু না বলে চলে যায়, আবার হঠাৎ নতুন শুভাকাঙ্ক্ষী এসে হাজির হয়। যেমন কিছুক্ষণ আগের ঘটনা, যেটা হলো। এদিকে তন্ময় তাকে ছেড়ে চলে গেল, অন্যদিকে এই নাম না জানা শুভাকাঙ্ক্ষী হাজির হলো। জীবনের সমীকরণটা আসলেই বড্ড জটিল। এদিকে হাসপাতালের বেডে শুয়ে ফোনটার দিকে চেয়ে আছে একজন। অনেক দিন পর তার মনটা একটু হালকা হলো, কিন্তু ভেতরটা ঠিকই জ্বলে যাচ্ছে মায়াবিনীকে একটি বার দেখার আশায়। কত দিন হলো তার ওই মিষ্টি মুখখানা দেখে না, তারা বোকা কণ্ঠ শোনে না। আগন্তুকটি হতাশার শ্বাস ফেলে। এর মধ্যে ক্যাবিনের দরজায় কাউকে দেখা যায়। আগন্তুকটি তাকে দেখে হাসে, বড্ড উপকার করলি তুই। কিন্তু অপর পাশের ব্যক্তির মুখে কোনো হাসির রেশ নেই। সে তার মুখটা যথাসম্ভব গম্ভীর করে রেখেছে। সে তার ভাব বজায় রেখে উত্তর দেয়, বন্ধু তো তাই পারলাম না, না হলে তোকে এক্ষুনি জানলা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিতাম। এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো আর কাউকে জানানোর প্রয়োজন মনে করলি না? যদি বুদ্ধি করে হুজুরের কাছে না যেতাম তাহলে তো জানতেই পারতাম না তোর খবর। তুই এমন কেন রে? জানিস তোকে নিয়ে কত চিন্তায় ছিলাম আমি। ওদিকে আঙ্কেল আন্টি প্রত্যেক দিনই এসে আমার কাছে তোর খবর চাইতো, দিতে পারতাম না। আর এখন যখন তোর খবর পেলাম তখন তুই বলছিস তাদের খবর না দিতে। তুই কি চাস বলতো? সবাইকে কি একদম শেষ করতে চাস? আগন্তুকটি এবার উচ্চস্বরে হেসে ওঠে, তোর শাসন কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে।
কেমন একটা মেয়েলি মেয়েলি ফিল আসছে বুঝলি। ভালোই দোস্ত, সাগরিকা থেকে একদম ঠিকঠাক শিক্ষা নিয়েছিস। চুপ শালা, আর একটা উল্টা পাল্টা কথা বলবি না। তন্ময় এবার মুখে আঙুল দিয়ে ইনোসেন্ট ফেস করে মাথা নাড়ায়। নেহাল হতাশ হয়ে বেডের এক পাশে বসে পড়ে এবং হতাশার সুর তুলেই বলে, আঙ্কেল আন্টিকে কি জানাবি না? তন্ময় কথাটাতে পাত্তা দেয় না, সে অন্য প্রসঙ্গে চলে যায়। আচ্ছা বলতো, আমাকে আর কতদিন এখানে থাকতে হবে? আর তো ভালো লাগছে না। সবে অপারেশন ধকল গেল, এখনও প্রায় 2 সপ্তাহ থাকতে হবে তোকে। হাত পায়ের স্টিচ তো খোলা লাগবে, এরপর আবার শুকোনোর ব্যাপার আছে। তা সব মিলিয়ে ভালোই সময় লাগবে। তন্ময় বেডে চিটপটাং হয়ে শুয়ে পড়ে। এরপর কণ্ঠের রাগ নিয়ে বলে, ধুত, আর ভাল লাগে না বুঝলি। শালাগুলোকে হাতের কাছে পেলে একদম জ্যান্ত কবর দিতাম। নেহাল তাকে সান্ত্বনা দেয়, ঠিক হো হো, তারপর না করবি? হ্যাঁ, সবগুলোকে তো ধরেই রেখেছি, ওদের খেতে দিবি না। আমি ওদের ক্লাস নেব। ওরা জানে না ওরা আমার কি ক্ষতি করে দিয়েছে। ওদের জন্য আমার কি নষ্ট হলো। ওদের আমি খোদার কসম একদম শেষ করে দেব। তন্ময় হাইপার হয়ে যাচ্ছে। নেহাল অন্য টপিকে যায়, সাগরিকাকে জানানি না কেন? এমনি, তুই শুধু ওকে একটু ভালোভাবে পড়া, তাতেই সেটাই বলেছি আমি। ঠিক ঠিক আছে। নেহাল বের হয়ে আসবে এমন সময় তন্ময় তাকে পিছু ডাকে, শোন, তোর আঙ্কেল আন্টি যদি আবার আসে তাহলে বলে দিস আমি চাকরির কাজে বাইরে গিয়েছি। যা, অন্য সবাইকেও বলেছিস বুঝলি। নেহাল কোনো উত্তর দেয় না, শুধুমাত্র মাথা নাড়িয়ে বেরিয়ে পড়ে। তার সাথে এই এপিসোডটাও এখানে শেষ করলাম। আগামীতে কি হবে সেটাও দেখব। তো যেতে যেতে লাইক কমেন্ট একদম শেয়ারও করবেন প্লিজ। আর সাথে সাথে নতুন যারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, মনটা ভালো লাগে বুঝলেন। আপনাদের কমেন্ট পেলে এত যে উৎসাহ বাড়ে তা বলার মতো না। প্লিজ।